জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি, সাবেক এমপি মন্ত্রীদের বাসভবন তছনছ, ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা, বিক্ষুব্ধ ছাত্র জনতার। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবৈধ ইট ভাটার ছড়াছড়ি, ৭০ ভাগের নেই পরিবেশ ছাড়পত্র, দূষিত ধোঁয়ায় বিপর্যস্ত পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অভিযানে মিলছে না সুফল। নদী খাল দখলের মহোৎসব, কুষ্টিয়ায় পানির প্রবাহ কমে যাওয়ায় সেচ সংকট, অবৈধ স্থাপনা উচ্ছেদে ঊর্ধ্বতন মহলের নির্দেশের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। লোকালয়ে সুন্দরবনের বন্য প্রাণী প্রবেশ ঠেকাতে বাগেরহাট সীমান্তে বেড়া নির্মাণ করছে বন বিভাগ, জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখার আশা। এবং বসন্ত ও ভালোবাসা দিবস সামনে রেখে বাড়ছে ফুলের দাম, যশোরের গদখালিতে জমে উঠেছে বেচাকেনা, লাভের আশা চাষির। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণায় ঢাকার বাইরে জেলায় জেলায় বাস্তবায়ন করা হয়েছে বুলডোজার কর্মসূচি। বিভিন্ন স্থানে সাবেক মন্ত্রী, এমপি, মেয়রদের বাসভবন ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে খুলনার শেখ বাড়ি, ভাঙচুর করা হয়েছে মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার বাসভবনও। শেখ বাড়ি হিসেবে পরিচিত খুলনার শেরেবাংলা রোডে অবস্থিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দোতলা বাড়িটি এখন ধ্বংসস্তূপ। হাতুড়ি, শাবল সহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে বৃহস্পতিবার সকালেও ভাঙা হয় ভবনটি। বিক্ষুব্ধ জনতার অভিযোগ, এ বাড়ি থেকে খুলনার সব অপকর্ম নিয়ন্ত্রণ করা হতো, এ কারণেই জনতা এটি ভেঙে দিয়েছে। তাদের ভয়তে অনেকে খুলনা শহরে থাকতে পারতো না। এই বাড়িতে বসে মানুষকে যেভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার এই সরকার করে গেছেন, এই জন্য এখানে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে শেখ মুজিবুর রহমানের মুরালেও ভাঙচুর চালানো হয়। এদিকে কুষ্টিয়ায় শহরের পিটিআই রোডে মাহবুবুল আলম হানিফের বাড়িও গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। পেট্রোল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। চন্দা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এ নিয়ে আরো তথ্য জানবো। এই মুহূর্তে খুলনার শেরেবাংলা রোডে আছেন বেলাল হোসেন সজল, সরাসরি যাব তার কাছে। সজল, খুলনা সহ দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্রে থাকা শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা, এবং সকাল থেকে আমরা দেখছি এখন এই বাড়িতে জনতারা, যে বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, আমরা দেখছি হাতুড় দিয়ে বাড়ির বিভিন্ন অংশ তারা কিন্তু ভাঙছেন এবং পিলার থেকে যে রড সেটি তারা বের করছেন। এবং আজকে সকাল থেকেই এখানে ছাত্রদের উপস্থিতি দেখা যায়নি, তবে বিক্ষুব্ধ জনতা রয়েছে, তারা কিন্তু বাড়ির যে বিভিন্ন অংশ রয়েছে সেই অংশগুলো ভাঙার চেষ্টা করছেন এবং ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছেন। আপনাদের একটু বলে রাখি, গতকাল রাত ঠিক 9টা বাজেই কিন্তু এই বাড়িতে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তারা কিন্তু বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙে এবং 3টি বুলডোজার দিয়ে কিন্তু বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন রাত 9টার দিকে, এমনই একটি সংবাদের প্রেক্ষিতেই কিন্তু ছাত্র জনতা একত্রিত হয় এবং একত্রিত হয়ে এই বাড়িটির উপরে হামলা চালায়। আপনাদের একটু বলে রাখি যে গত 4 আগস্ট কিন্তু এই বাড়িতে আগুন দেয় ছাত্র জনতারা এবং 5ই আগস্ট দফায় দফায় 2 দিনই কিন্তু এই বাড়িতে আগুন দেওয়া হয়। এবং খুলনা সহ বলা যায় যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন ক্ষমতার কেন্দ্রে থাকা এই শেখ বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল এবং শেখ রুবেল বসবাস করতেন। এবং যেটি বলা যায় যে পুঞ্জীভূত যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে। অনেকে যেটি বলছেন যে জমিদারদের নীলকুঠি আর এই খুলনার যে শেখ বাড়ি, দুটি চরিত্রই কিন্তু একেবারেই এক। এখানে খুলনা অঞ্চলে যে কোনো কাজ করতে হলেই কিন্তু তাদেরকে এখানে হাজিরা দিতে হতো, তাছাড়া কিন্তু খুলনার উন্নয়ন বলে দক্ষিণাঞ্চলের সব ক্ষেত্রেই কিন্তু এই বাড়িতে উপস্থিত না হলে তাদের যে কাজ সেটি উঠতো না। এবং মানুষের যে আক্রোশ বা মানুষের যে ক্ষোভ দীর্ঘদিন জমে থাকা, সেই ক্ষোভের বহিঃপ্রকাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত প্রায় 9টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত কিন্তু এখানে বুলডোজার দিয়ে দফায় দফায় কিন্তু এই বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয় এবং
সকাল থেকে ফজরের নামাজের পর থেকে বলা যায় যে স্থানীয় যারা জনতা রয়েছে তারা এখানে দল বেঁধে এসেছেন এবং এই বাড়ির যে বিভিন্ন ভাঙা অংশ রয়েছে সেই ভাঙা অংশগুলো কিন্তু তারা তাদের নিজস্ব শক্তি দিয়ে ভাঙার চেষ্টা করছেন এবং এই রাস্তাটি দেখা যায় যে একেবারেই যে উৎসুক জনতা তাদের যে ভিড় সেটি কিন্তু দেখা গেছে। এই বাড়িটির নির্দিষ্ট কোনো নাম না থাকলেও যেহেতু এই বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে 5 ভাই তারা কিন্তু এখানে থাকতেন এবং সকল কিছু কিন্তু এখান থেকে নির্ধারণ হতো বিধায় কিন্তু এই বাড়িটি একটা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু সেই বাড়ি যে ভাঙার কার্যক্রম সেটি কিন্তু চলছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে শেখ বাড়ি ভাঙার সর্বশেষ খবর। খুলনা থেকে সহকর্মী বেল্লাল হোসেন সজল। নিয়মনীতির তোয়াক্কা না করেই দক্ষিণ পশ্চিমাঞ্চলে গড়ে উঠেছে 1000-এর বেশি ইটভাটা। এসব ভাটার বেশিরভাগই পোড়ানো হচ্ছে কাঠ। এতে আশপাশের পরিবেশ দূষণের পাশাপাশি ঝুঁকিতে পড়েছে মানব স্বাস্থ্য ও ফসল উৎপাদন। এমনকি প্রশাসনের অভিযানেও থামছে না ভাটাগুলোর কার্যক্রম। আব্দুল হালিমের ছবিতে বিস্তারিত আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্টে। শোলমারী নদীর পার দখল করে নির্মাণ করা হয়েছে ইটভাটা। দূষিত ধোঁয়া বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। আইন অনুযায়ী জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমির পাশে ইটভাটা নির্মাণ করা যাবে না। তবে খুলনা অঞ্চলের বাস্তবতা বলছে ভিন্ন কথা। জেলা ও বিভাগের তথ্য অনুযায়ী 70% ইটভাটারই নেই পরিবেশ ছাড়পত্র। অভিযোগ উঠেছে আধিপত্যের মাধ্যমে প্রভাবশালীরা নদীর তীর ও খাস জমি দখল সহ ঘনবসতি এলাকা, এমনকি হাসপাতাল, স্কুলের পার্শ্ববর্তী স্থানে গড়ে তুলেছে এসব ভাটা। ফলে বাতাসে বাড়ছে দূষণ, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এই অঞ্চলের মানুষের। এমনকি তীর দখল করায় সংকুচিত হচ্ছে অনেক নদী। প্রতিটা ফল গাছে এখন ফুল ফল আসতেছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। ধুলাবালি সবসময় তো অটো আছে, নাকে যাচ্ছে, চোখে যাচ্ছে, চোখের সমস্যা হচ্ছে। বাচ্চাদের শারীরিক শ্বাসকষ্ট বেশি হচ্ছে। নারকেল গাছে ফলন হয় না, কাঁচা ফসলের সমস্যা হয়। খোদ পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত খুলনার বাতাসে ধূলিকণার মাত্রা ছিল 259, 274 ও 340 মাইক্রোগ্রাম, যা চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আর এই দূষণের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে এসব ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া। পরিবেশবাদীরা বলছেন দূষণ রোধে কঠোর হতে হবে সংশ্লিষ্ট দফতরগুলোকে। তবে ভাটা মালিকরা পরিবেশ বান্ধব ইট উৎপাদনে চাইছেন সময় ও রাষ্ট্রীয় আর্থিক সুবিধা। আইনের সর্বোচ্চ প্রয়োগটা এখানে করতে হবে, বাস্তবায়নটা করতে হবে। সেটা যদি না করা যায়, জনবসতিপূর্ণ এলাকায় লোকালয়ে অবৈধ ইটভাটা হওয়ার কারণে যেটা হচ্ছে যে পরিবেশের একটা মারাত্মক বহুমুখী ক্ষতি হচ্ছে। আমাদের একটু সময় দেন, অথবা আমাদের ব্লকের যদি যেতে হয় সেক্ষেত্রে আপনারা প্রণোদনা দেন। আমরা এখানে 5-6 কোটি টাকা ইনভেস্ট করে এখন হঠাৎ করে যদি আপনি আমার লাইসেন্স বাতিল করে দেন, তা আমরা যাবো কোথায়? এ নিয়ে অভিযান জোরদার করার গতানুগতিক আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। নিয়মিতভাবে আমরা মনিটরিংয়ের মধ্যে রাখছি এবং পর্যায়ক্রমে আমাদের সবগুলো উপজেলাতে একই কার্যক্রম চলবে এবং কোনো অবৈধ ইটভাটা খুলনা জেলাতে চলতে পারবে না। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে গত 2 মাসে বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে 44টি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সব ধরনের আবহাওয়া ও পরিস্থিতিতেই দায়িত্ব পালন করেন মসজিদের ইমাম মুয়াজ্জিনরা, অথচ মসজিদ কমিটি ও মুসল্লিদের অনুদানের সামান্য অর্থে হয় তাদের বেতন ভাতা। আর্থিক সংকটে পরিবার নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছেন এসব মানুষ। খুলনা থেকে আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। তীব্র শীতে জুবুথুবু হয়ে ফজরের আজান দিতে মসজিদে যাচ্ছেন হাফিজুর রহমান। 10 বছর ধরে মসজিদের খেদমতে নিয়োজিত রয়েছেন তিনি। বর্তমানে বেতন পান 3,500 টাকা। 7 সদস্যের পরিবারে মাসের খরচ চলে না এই অর্থে। বিকল্প হিসেবে ভ্যান সাইকেলের গ্যারেজ দিতে হয়েছে তাকে। মোহাম্মদ আরজান আলী শেখ মুয়াজ্জিন হিসেবে কাজ করছেন 1.5 দশক ধরে। চলতি মাস থেকে বেতন 1000 টাকা বেড়ে 4,500 টাকা হয়েছে তার। মসজিদ থেকে 5,000 টাকা ও মাদ্রাসা থেকে 1,500 টাকা পান তরুণ মুয়াজ্জিন মোহাম্মদ বাহাউদ্দিন সাকিব। এই রোজগারে স্ত্রী ও 2 মাস বয়সী সন্তানকে নিয়ে হিমশিম অবস্থা তার। এই 3 জন মুয়াজ্জিনের গল্প খুলনার 3টি এলাকার। ভিন্ন ভিন্ন এলাকা আর ভিন্ন ভিন্ন মসজিদ হলেও জীবন তাদের একই সূত্রে গাঁথা। এলাকার মসজিদ কমিটি ও মুসল্লিদের দেওয়া সামান্য অনুদানে হয় তাদের বেতন ভাতা। আমরা যে পরিমাণ টাকা বাজারে নিয়ে যাই, 1 প্রকার বা 2 প্রকার তরকারি কিনতে আমাদের হিমশিম খেয়ে যাওয়া লাগে। মসজিদে অনেক কষ্ট আছে, তারপরেও আমরা দিনের কাজের জন্য, নিজেদের সবসময়ের জন্য
লেগে থাকার চেষ্টা করি। রোদ বৃষ্টি ঝড় সবসময় আসে, এইভাবেই চলে। এটা বেতন না, কোনো রকমে সংসার পরিচালনা করি। একই গল্প জেলার ইমামদেরও। বেতন মুয়াজ্জিনদের থেকে সামান্য বেশি। খুলনা অঞ্চলের অধিকাংশ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের বেতন 1 বা 1,500 থেকে সর্বোচ্চ 10,000 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছেন তারা। অনেকের মধ্যে অনেক কষ্ট আছে, তারপরে সকলেই দেখে যে দুনিয়ায় একটু কষ্ট করে যেতে পারলে ইনশাল্লাহ আল্লাহ আখিরাতে ভালো কিছু দেবে। ইমাম মুয়াজ্জিন তার যে জিন্দেগিটা, তার যে জীবনযাপন, তার যে পরিবার, এই পরিবারটা অসহায় অবস্থায় থাকে। বেতন খুব নগণ্য হলেও একমাত্র তাওয়াক্কুল করি আল্লাহর উপরে, আল্লাহ আমাদেরকে চালায়। হতভাগ্য যে আমরা ইমাম, মুয়াজ্জিন, খাদেম তাদেরকে আমরা মূল্যায়ন করি না। ইমাম মুয়াজ্জিনদের সুরক্ষায় সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবি ইসলামী চিন্তাবিদদের। মসজিদের যে পক্ষ থেকে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেগুলো সঠিকভাবে আঞ্জাম দিতে পারে, তার জন্য তাদের প্রতি সকলের সদয় দৃষ্টি রাখা প্রয়োজন। ওলামায়ে কেরামের জন্য যে একটা ভাতার ব্যবস্থা করা, তাদের জন্য অর্থনৈতিকভাবে কীভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য চিন্তা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার মনে হয় সদস্য সরকার এ বিষয়ে একটা খুব, আমার মনে হয় আশুই একটা সুন্দর একটা ভালো সিদ্ধান্ত পাওয়া যেতে পারে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতে খুলনা জেলায় প্রায় 4,500 ও বিভাগে 32,000 মসজিদ রয়েছে। একদিকে নামমাত্র বেতন ভাতা, অপরদিকে আজান বা নামাজে কিছুটা দেরি হলে অধৈর্য, মুসল্লিদের কটূক্তি, অবহেলা সহ নানা বঞ্চনায়ও মসজিদের সাথে জুড়ে থাকা এসব মানুষ হাসি মুখে ডেকে চলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। লোকালয়ে বন্য প্রাণীর প্রবেশ ঠেকাতে ও বনে অনুপ্রবেশ বন্ধে পূর্ব সুন্দরবন সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ চলছে। এরই মধ্যে 15 কিলোমিটার এলাকার খুঁটি স্থাপনের কাজ শেষ হয়েছে। এতে স্বস্তিতে বন সংলগ্ন বাসিন্দারা। আর চলতি বছরের মধ্যে ভোলা ও খড়মা নদী পুনঃখননের আশ্বাস বন বিভাগের। বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার সুন্দরবন সংলগ্ন ভোলা ও খড়মা নদীর নাব্য কমে গেছে। এই কারণে সহজেই বন্যপ্রাণী জনপদে প্রবেশ করতে পারে। গত কয়েক বছরে হিংস্র বন্যপ্রাণীর আক্রমণে স্থানীয় অন্তত 20টি গ্রামের মানুষের পাশাপাশি হতাহত হয়েছে গবাদি পশুও। সংকট সমাধানে 2024 সালের আগস্টে ওই এলাকাগুলোতে নাইলনের বেড়া নির্মাণের কাজ শুরু করে বন বিভাগ। 25 কিলোমিটার দীর্ঘ এ বেড়ার 15 কিলোমিটারের খুঁটি স্থাপনের কাজ এর মধ্যে শেষ হয়েছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে বন সংলগ্ন বাসিন্দাদের। তবে ভরাট হয়ে যাওয়া ভোলা ও খড়মা নদী পুনর্খননেরও দাবি তাদের। হরিণ আইসে আবার চলে যায়, কিন্তু বাঘ তো মাঝে মাঝে আক্রমণ করে। দিনে দেখলেই অনেক ভয় করে, কিন্তু রাতের বেলা দেখলে তো আরো ভয় করে। নাইলনের বেড়াটা যদি একটু শক্ত করে দেওয়া হয়, মানে আটকানো, তা একটু ভালো হবে। এখন যদি নদীতে খনন হয় তাহলে আরো মানে ঝুঁকিটা আমাদের কমে যাবে একদম। উপজেলা প্রশাসন বলছে, বর্ষা মৌসুমের আগে বেড়ার নির্মাণ শেষ হলে জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর চলতি বছরের মধ্যে বেড়ার কাজ শেষ করার পাশাপাশি নদী দুটি পুনর্খননের আশ্বাস বন বিভাগের। কাজের যেটা অগ্রগতি সেটা চলছে, তবে আরেকটু জরুরি ভিত্তিতে দরকার হলে খুব দ্রুতই আশা করি আমরা এই ধরনের অ্যানিমেলি থেকে আমরা দূরে থাকতে পারবো। ভোলা নদী আসলে জলবায়ু পরিবর্তনের কারণে অনেকটাই ভরাট হয়ে গিয়েছে। সেটাও সুন্দরবন সুরক্ষা নামে যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা খনন করার পরিকল্পনা নিয়েছি। পূর্ব সুন্দরবন বন বিভাগের বাগেরহাটের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ এলাকায় নাইলনের বেড়া নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,87,75,000 টাকা। সময় সংবাদ, বাগেরহাট। দখলের কারণে অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার নদীগুলো, এমনকি বাদ যাচ্ছে না জিকে সেচ প্রকল্পের খালও। 2 পাড় দখল করায় তীর সংকীর্ণ হওয়ায় কমে গেছে পানি প্রবাহ। পানি উন্নয়ন বোর্ড বলছে, অবৈধ দখল উচ্ছেদ করার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে ঊর্ধ্বতন মহলে। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। এক সময়ের প্রশস্ত নদী সংকীর্ণ হয়ে খালে পরিণত হয়েছে। পানি প্রবাহ না থাকায় জেগেছে চর। 2 তীর দখল করে নির্মাণ করা হয়েছে নানা স্থাপনা। নদী ও খালের তীর দখলের মহোৎসব চলছে কুষ্টিয়ায়। এতে নদী পরিণত হচ্ছে খালে, আর খাল পরিণত হচ্ছে সরু নালায়। বাদ যাচ্ছে না জিকে সেচ প্রকল্পের খালও। আগে যে পরিমাণ পানি আসতো বা মাছ মারতাম, এখন একদম ভরাট হওয়ার কারণে কোনো কিছু করতে পারতেছি না। নদীমাতৃক যে সুনামটা অর্জন করেছিল সেটার দিক থেকেও প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। কিছুদিন পরে হয়তো দেখা যাবে যে নদীর
খালে রূপান্তরিত হচ্ছে। তীর সংকীর্ণ হয়, কমে গেছে পানির প্রবাহ। এলাকাবাসী বলছেন এতে একদিকে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে সেচ সংকট তৈরি করছে। শিগগিরই অবৈধ এসব স্থাপনা উচ্ছেদের দাবি তাদের। দখলদাররা পিলার করে দোকানপাট করে নোংরা ফেলে কেনাল আটো করে ফেলা দিচ্ছে। পানির সমস্যা আমাদের কৃষকের। আমরা চাই সরকার যত দ্রুত সম্ভব উদ্যোগ নিয়ে এটা দখলমুক্ত করে পানি প্রবাহের ব্যবস্থাপনা শুরু করা হোক। এরই মধ্যে 276 জন নদী দখলদার ও 580 জন জিকে সেচ প্রকল্পের খাল দখলদারের তালিকা তৈরি করেছে পানি উন্নয়ন বোর্ড। উচ্ছেদ অভিযানের জন্য ঊর্ধ্বতন মহলের বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বাজেট বরাদ্দ পেলে এই উচ্ছেদ কার্যক্রম সম্প্রতি সময় শুরু করব। এছাড়া আমাদের কালীগঙ্গা যে নদী আছে সেগুলোর আমাদের অবৈধ তালিকার প্রস্তুতের কাজ চলমান রয়েছে। এই তালিকা প্রস্তুত হয়ে গেলে সেগুলো আমরা উচ্ছেদের কার্যক্রম শুরু করব। কুষ্টিয়া জেলায় পদ্মা সহ 6টি নদী রয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। সাতক্ষীরার মরিচচাপ নদীর বাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ভাঙনের ঝুঁকিতে আছে 8 শতাধিক পরিবার ও বিভিন্ন স্থাপনা। এজন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দুষছেন এলাকাবাসী। তবে তাৎক্ষণিক কোনো ব্যবস্থাও নিতে পারেনি কর্তৃপক্ষ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভাঙতে ভাঙতে বাড়ির কিনারায় নদীর সীমানা। অনেকেই হারিয়েছেন ভিটে মাটি ও মাথা গোজার ঠাঁই। বাকি যারা আছেন তারাও ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার মধ্য চাপড়ায় মরিচচাপ নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গত কয়েকদিনে 90 ফুট জমি নদীগর্ভে বিলীন। ভাঙন ঝুঁকিতে চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ একাধিক প্রতিষ্ঠান ও কয়েকশো বাড়িঘর। দ্রুত পদক্ষেপ না নিলে সব হারানোর শঙ্কায় নদী তীরের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতি অভিযোগ তাদের। একটা সময় 1:30টার সময় বড় বড় চাপ ভেঙে পড়তেছে। তা বাচ্চা কাচ্চা নিয়ে কি রাত 1টা-2টা পর্যন্ত কি সজাগ থাকা সম্ভব? কখন ভেঙে যাবে, কখন কি হবে, এত আতঙ্কের মধ্যে কিভাবে মানুষ বাস করতে পারে? মূলত 5 বার উঠছি আমরা আর কোথায় যাব? অনেকে আসে আজ যায়, কিন্তু কোনো প্রতিরোধ করে এই পর্যন্ত কোনো প্রতিরোধ করলো না। কন্ট্রাক্টর এবং পানি উন্নয়ন বোর্ড অর্থ ভাগাভাগির একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, আর ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের এলাকার অসহায় পরিবারগুলো। আমরা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি, তাদেরকে অবহিত করেছি বিষয়টা, যে অতি দ্রুত তারা যেন ব্যবস্থা নেয়। ভাঙনের সত্যতা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দায় এড়িয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান। আমার যেটা করণীয় ফ্যাক্স বার্তা পাঠানো, এটা তো আমার ডিসিশনের বিষয় না, আমি পাঠাবো, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করে ডিক্লেয়ার করবে। মরিচচাপ নদী পাড়ের ভাঙন ঝুঁকিতে রয়েছে 800 পরিবার। সময় সংবাদ, সাতক্ষীরা। বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমলেও বেড়েছে রাজস্ব আয়। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে রাজস্ব আয় হয়েছে 3,225 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে 16.03% বেশি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও এমন রাজস্ব আয়ে নতুন চালু করা কার্গো ভেহিকল টার্মিনাল বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে রাজস্ব আয় আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। নির্মাণের 3 বছরেও বরাদ্দ দেওয়া হয়নি দোকান। 3 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ঝিনাইদহের নগরবাথান বাজার ভবন এখন পরিত্যক্ত। এতে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ভবনের নিচতলা পরিণত হয়েছে গবাদি পশুর আশ্রয়স্থল। উপরে ওঠার সিঁড়িও তালাবদ্ধ। 2022 সালে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকার হাটের জায়গায় নির্মাণ করা হয় পাকা ভবন। এ কারণে বাজারের ব্যবসায়ীরা কিছুটা সরে গিয়ে পার্শ্ববর্তী বিদ্যালয় ঘেঁষে ব্যবসা করছেন। ভবনটির নিচতলায় সবজি ও মাছ মাংস এবং দ্বিতীয় তলায় অন্যান্য পণ্যের দোকান বরাদ্দ দেওয়ার কথা ছিল, অথচ এখনো বরাদ্দ না দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা। কয়েক কোটি টাকার বিল্ডিং বাজারের স্বার্থে বিল্ডিংটা করেছে, কিন্তু এই বাজারে বিল্ডিং কোনো বরাদ্দ হচ্ছে না। মালটা উঠে যাচ্ছে প্লাস্টার, এর কোনো সমাধান নেই। সমাধান করলো না বলে আমরা এখানে উঠতেও পারছি না, হাটও এদিকে আসছে না, আমরা খুব কষ্টই দিন যাপন করতে পারি। দোকানদারি করে খাই, আমাদের বাড়িতে আসা যাওয়া গাড়ি ভাড়াও হচ্ছে না, আর তো পকেট খরচ আছেই আমাদের। সাধারণ জনগণ যারা আছে তাদের বরাদ্দ দেওয়া হোক এবং এটা চালু করা হোক। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। কাঙ্ক্ষিত জনগোষ্ঠীকে এখান থেকে সেবা দেওয়া হবে, তাদের সবাইকে যাতে এখান থেকে সেবা দেওয়া যায় সেটা আমরা নিশ্চিত করব। এলজিডির তথ্য মতে নগরবাথান বাজারের ভবন নির্মাণে ব্যয় হয় 3 কোটি 10 লাখ টাকা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।
বাজারে সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম। এতে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। তাদের দাবি, উৎপাদন খরচ বাড়ায় চলতি বাজার মূল্যে পেঁয়াজ বিক্রি করলে লোকসান হবে তাদের। পাশাপাশি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধেরও দাবি জানিয়েছেন তারা। বেনিয়ামিনের রিপোর্ট। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে রূপসাগর জাতের পেঁয়াজ চাষ। চারা বড় হওয়ায় পরিচর্যায় ব্যস্ত কৃষক, আবার অনেকে আগাম চাষ করায় এরই মধ্যে বাজারজাত করেছেন। ভরা মৌসুমে বাজারে সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম, তবে এতে বিপাকে পড়েছে মেহেরপুরের কৃষক। তাদের দাবি, এবছর কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচও বেড়েছে। চলতি বাজারের মূল্যে পেঁয়াজ বিক্রি করলে লোকসানের আশঙ্কা তাদের। পাশাপাশি ভারত থেকে এ মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ করারও দাবি তাদের। ঋণ করে পেঁয়াজ করছি, সারের দোকানে বাকি করছি, সেই সব দিনা আমরা কিভাবে দেবো যাতে পেঁয়াজের দাম না থাকে। সার প্রত্যেক বস্তাতে 200-300 টাকা দাম বেড়ে গেছে। সরকারি ভর্তুকি যে সার, সে সারগুলো আমরা পাইনি। লাভের কথা তো দূরে থাক, ঘরে থেকে টাকা দেওয়ার লাগবে। 70,000-80,000 টাকা খরচ বিঘেতে। আপনার পেঁয়াজ বেচেছি 50,000, 60,000, কারোর হয়েছে 55,000, এইভাবে টাকা আসছে। আমরা তো সব শেষ। ভারত থেকে আসলে পরে আমাদের হয়তো দাম হবে না, দাম পাই আমরা। এই মৌসুমে যদি সরকার এখন আবার পেঁয়াজ আমদানি করে, তাহলে আমরা অনেক লসের মুখে পড়ব, আমাদের খরচটাই উঠবে না। কৃষি বিভাগ বলছে, পেঁয়াজের আমদানি বন্ধ, কোল্ড স্টোরেজ নির্মাণ সহ কৃষকের সব দাবি পূরণে চেষ্টা চলছে। ভরা মৌসুমে যেন পেঁয়াজ আমদানি না হয়, এই বিষয়ে আমাদের দপ্তর থেকে আমরা হেড অফিসকে জানাবো, হেড অফিস মন্ত্রণালয়কে জানাবে, যে যাতে এখানে একটা কোল্ড স্টোরেজ করা হয়। আমরা এই যে যখন উৎপাদনটা হবে তখন বাজার মূল্য নিয়ন্ত্রণ করার জন্য তারা যাতে সংরক্ষণ করতে পারে, তো সেটাও আমরা কর্তৃপক্ষকে পৌঁছে দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে মেহেরপুরে চলতি মৌসুমে 5,066 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,22,900 মেট্রিক টন। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। ফুলের রাজধানী যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। সামনের দিনগুলোতে ফুলের দাম আরও বাড়বে এবং তারা লাভবান হতে পারবেন বলে আশা চাষিদের। গোলাপ, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা। ভোর হতেই যশোর বেনাপোল মহাসড়কের পাশে বাহারি সব ফুল নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়েছেন চাষিরা। হঠাৎ গরম পড়ায় ফুল ফুটে যাওয়ায় বাজারে ফুলের যোগানও বেশি। ফুলের দাম কিছুটা কম হলেও ঊর্ধ্বমুখী গোলাপের দাম। মাত্র 2 দিন আগেও যে গোলাপ বিক্রি হয়েছে 5 টাকা দরে, সেই গোলাপ বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা দরে। চাষিদের দাবি, বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম। হঠাৎ করে গরম পড়াতে ফুল বেশি ফুটে গেছে, কিন্তু গোলাপের দামটা একটু ভালো আছে। গোলাপ মার্কেটে কম। 14 ফেব্রুয়ারি আসছে, ইনশাল্লাহ সামনে দাম বাড়বে। আশা আছি যে ওই সময় যদি দাম বাড়ে তাহলে হয়তো কিছুটা লাভবান হব। ফুল চাষি সমিতির দাবি, যোগান বাড়লেও চাহিদা থাকায় ফুলের দাম পাচ্ছেন চাষিরা। এ দাম বৃদ্ধি অব্যাহত থাকলে 3 দিবসে ফুল বিক্রির যে লক্ষ্যমাত্রা তা অর্জিত হবে এবং অতিবৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। এমন চাহিদা যদি থাকে তা ইনশাল্লাহ আমরা এই 2-3 দিবসকে কেন্দ্র করে 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, আমরা 1 ফাল্গুন ইনশাল্লাহ চাষিরা তাদের ক্ষতিটা পুষিয়ে নেবে। যশোরের গদখালি ও পানিসারা এলাকার প্রায় 600 হেক্টর জমিতে 13 ধরনের ফুলের চাষ করেন চাষিরা। সময় সংবাদ, যশোর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি, সাবেক এমপি মন্ত্রীদের বাসভবন তছনছ। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা, বিক্ষুব্ধ ছাত্র জনতার। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবৈধ ইট ভাটার ছড়াছড়ি, 70 ভাগের নেই পরিবেশ ছাড়পত্র। দূষিত ধোঁয়ায় বিপর্যস্ত পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অভিযানে মিলছে না সুফল। এবং নদী খাল দখলের মহোৎসব, কুষ্টিয়ায় পানির প্রবাহ কমে যাওয়ায় সেচ সংকট, অবৈধ স্থাপনা উচ্ছেদে ঊর্ধ্বতন মহলের নির্দেশের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।